মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্যে শেষ চেষ্টা যাকে বলে। ডুবন্ত মানুষ তো খড়কুটোও ধরে। তো মমতা ব্যানার্জির যারা আইনজীবী আছেন, যে কোনো প্রকারে যদি জজ সাহেবদের একটু সন্তুষ্ট করে ছাড় জোগাড় করতে পারেন, তো জজ সাহেবদের কথা শুনে মনে হয়নি যে তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে দেবেন। এরকম একটা জঘন্য অপরাধ করার পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা খুবই খারাপ প্রেসিডেন্ট হয়ে থাকবে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, মন্ত্রীরাও তাহলে তো এরকম কোনো কিছু করলে তখন কোনো কোর্ট কিছু বলতে পারবে না, বলবে যে এই তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছিলেন, আপনারা তো ছেড়ে দিয়েছেন, তাহলে আমরা কি দোষ করলাম? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মমতা ব্যানার্জি কাজ করতে দিতে চান না। কেন্দ্রীয় সরকারের কোনো অফিসকেও এখানে কাজ করতে চান না। তিনি স্বাধীনতা ঘোষণা করতে চান। তো এ দেশে তো সেটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য। তো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার যেরকম কাজ করা উচিত সেরকমই করা উচিত। তার বাইরে যাচ্ছেন বলেই অসুবিধা হচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত হবে, তার সাজা হবে। মমতা ব্যানার্জি সেরকম কোনো বোধ কি আছে? আপনি যদি ওনাকে তুলে ফেলে দিতে চান, তাও উনি আঁকড়িয়ে ধরবেন চেয়ারটা, এরকম স্বভাব। অতএব আপনি যতক্ষণ না জোর করে তুলে ফেলে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি পদত্যাগের কথা ওনার হিসেবের মধ্যেই নাই। স্যার, প্রথমেই যেটা আর কি প্রশ্ন, সেটা হচ্ছে যে সরাসরি সুপ্রিম কোর্টে এই আইপ্যাক মামলা, এবং সেখানে দেখা গেল আইনজীবী, রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল, তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টিকে? দেখুন, আমার যেটা মনে হয়, মমতা ব্যানার্জির পক্ষে আইনজীবীরা যা বলছেন সেটা যে গ্রহণযোগ্য নয়, সেগুলো তো জজ সাহেবরা বুঝতে পারছেন। তো তারপর এই বাক্য বিনিময়ের দরকার নেই। উনি যা বলছে সেটা শুনে নিয়ে একটা রায় দেওয়া দরকার, যাতে তাড়াতাড়ি তদন্তটা শুরু হয়। আমি তার জন্য অপেক্ষা করছি। এই মামলায় সরাসরি মৌলিক অধিকার নিয়ে কপিল সিব্বল প্রশ্ন তুলেছেন, এবং বারবার ওনার কথায় অনুচ্ছেদ 32-এর কথা উঠে এসেছে। স্যার, এই গোটা বিষয়তে এই কপিল সিব্বলের হঠাৎ করে মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তোলা, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, রিটের জন্যে সুপ্রিম কোর্টে যেতে পারে শুধুমাত্র মৌলিক অধিকারের বলবৎ করার জন্যে, আর 32 নম্বর ধারায় কনস্টিটিউশনাল রেমেডি। আর 226 নম্বর ধারা আছে, হাইকোর্টে যেতে পারেন কোনো লোক, সেটা মৌলিক অধিকারের জন্য যেতে পারেন, অন্য যে কোনো অধিকারের জন্য যেতে পারেন। অতএব এ ব্যাপারে হাইকোর্টের যে ক্ষমতা, সেটার বিস্তৃতি অনেক বেশি। সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই রিটের মামলাটা শুনতে পারেন মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে। তো সুপ্রিম কোর্টের জজ সাহেবরা যেসব কথা বলেছেন, তাতে তারা বলতে চাইছেন যে যখন কোনো একটা তদন্তকারী সংস্থাকে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, সেখানেও একটা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। মৌলিক অধিকার মানে একজন ব্যক্তিকে বাধা দেওয়া হয়েছে, শুধু সেইটাই নয়। এখন রাজ্যের যারা আইনজীবী আছেন, তারা তো জানেন যে ঘটনা যা ঘটেছে সেটাতে হাইকোর্টকে তারা সন্তুষ্ট করতে পারবেন না কোনো মতেই। তো টেকনিক্যাল গ্রাউন্ডে যদি কিছু করা যায়, তার জন্যে তারা এই মৌলিক অধিকার এবং 32 নম্বর ধারা নিয়ে উঠে পড়ে লেগেছেন। তাহলে কি ভোটের এই আবহ, সেখানে এই আইপ্যাক মামলার মতো গুরুত্বপূর্ণ একটি মামলা, যেখানে এই সবুজ ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিস্তর বিতর্ক হয়েছিল, সরাসরি অনেক রকম তকমাও লেগেছিল তার ওপরে, তো এই যে 32 নম্বর অনুচ্ছেদের বারবার উল্লেখ, এটা কি ভোটেরই কৌশল বলে মনে করছেন? ভোটের কৌশল নয়, মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্যে শেষ চেষ্টা যাকে বলে। ডুবন্ত মানুষ তো খড়কুটোও ধরে। তো মমতা ব্যানার্জির যারা আইনজীবী আছেন, যে কোনো প্রকারে যদি জজ সাহেবদের একটু সন্তুষ্ট করে ছাড় জোগাড় করতে পারেন, তো জজ সাহেবদের কথা শুনে মনে হয়নি যে তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে দেবেন, কারণ ছেড়ে দেওয়া অসুবিধাও আছে। এরকম একটা জঘন্য অপরাধ করার পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়,
তাহলে একটা খুবই খারাপ প্রেসিডেন্ট হয়ে থাকবে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা মন্ত্রীরাও তাহলে তো এরকম কোনো কিছু করলে তখন কোনো কোর্ট কিছু বলতে পারবে না, বলবে যে এই তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছিলেন, আপনারা তো ছেড়ে দিয়েছেন, তাহলে আমরা কি দোষ করলাম? অতএব আমি আশা করি যে এই মামলায় মমতা ব্যানার্জি ছাড় পাবেন না, তার বিরুদ্ধে তদন্ত হবে এবং তার সাজা হবে। কপিল সিব্বলের যে সওয়াল তার জবাবে বিচারকরা তারা উল্লেখ করেছেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এই তদন্ত পদ্ধতির মধ্যে ঢুকে পড়েছেন এবং সরাসরি গিয়ে, স্যার আপনি যেটা এক্ষুনি বলছিলেন যে তিনি এই ফাইল নিয়ে বেরিয়ে চলে গিয়েছেন, আদালতের পক্ষ থেকে ফ্যাক্ট এই কথাটি কোট আনকোট ব্যবহার করা হয়েছে। স্যার আপনি কি মনে করেন যে এই ফ্যাক্ট কথাটা বা শব্দটা যখন আদালত ইউজ করলো, ব্যবহার করলো, তো সেক্ষেত্রে আদালত বিশেষভাবে কোনো কিছুকে গুরুত্ব দিচ্ছে এবং সেখানে রাজ্যের যে অবস্থান সেটা দুর্বল হচ্ছে? দেখুন, খুব পরিষ্কার, রাজ্যের অবস্থান খুবই দুর্বল আগে থেকেই। মানে মমতা ব্যানার্জি যে অপরাধ করেছেন, আমি তো আগেই বলেছি যে তাতে ডাকাতির ধারা আসবে, প্রমাণ লোপাটের ধারা আসবে, পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়ার ধারা আসবে। তিনি নিজে জোর করে ঢুকেছেন, জোর করে ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল এগুলো নিয়ে বেরিয়ে এসছেন এবং সেটা লোককে দেখিয়েছেন। এবং যখন সল্টলেকে গিয়েছেন তখন সঙ্গের লোকেরা, এখানেও চিফ সেক্রেটারি, ডিজি, সিপি, ডেপুটি কমিশনার তারা তার সঙ্গে ছিলেন এবং সল্টলেকে লোকেরা ফাইলের বোঝা এবং হাতে করে নিয়ে আসছেন, লোকেরা জিজ্ঞেস করছে, কথা বলছেন না, তারপরে এসে গাড়িতে তুলছেন, এগুলো বিভিন্ন মাধ্যমে দেখানো হয়েছে। অতএব মমতা ব্যানার্জির যেটা অপরাধ সেটা খুব ভালোভাবে প্রচার হয়েছে। অতএব মমতা ব্যানার্জিকে যদি এরপরও ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মনে। এই কথার রেশ ধরেই আমার পরের প্রশ্ন আপনার কাছে থাকছে যে যেখানে রাজ্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে এত বড় একটা প্রশ্ন উঠে গেল, তো সেখানে রাজ্যের সাধারণ মানুষের যে ন্যায় বিচার সেটা কোথায়, কোন তলানিতে? না, সাধারণ মানুষকে ন্যায় বিচার কে দিতে চাইছেন? মমতা ব্যানার্জি দিতে চান, চিফ সেক্রেটারি দিতে চান, না ডিজি দিতে চান? তারা তো নিজেদের পদের সুবিধা নিতে চান আর ক্ষমতায় থাকতে চান। কারা ন্যায় বিচার দিতে চাননি? ন্যায় বিচার দিতে গেলে মুখ্যমন্ত্রী সরাসরি অপরাধ করতে চলে যান, তার সঙ্গে চিফ সেক্রেটারি যান, তার সঙ্গে ডিজি যান, তার সঙ্গে সিপি যান, তার সঙ্গে ডিসি যান, হতে পারে না। চিফ সেক্রেটারি বা ডিজি যারা ছিলেন তারা তো আইনটা ভালো জানেন, মুখ্যমন্ত্রী না জানতে পারেন। কারণ তার ডক্টরেট ডিগ্রি যেমন ইস্ট জর্জ ইউনিভার্সিটি জালি ছিল, তার এলএলবি ডিগ্রিও সেরকম জালি হতে পারে, কিন্তু এদেরকে তো আইনের ট্রেনিং দেওয়া হয়। তো এদের অন্তত মুখ্যমন্ত্রীকে বোঝানো উচিত ছিল যে আপনি যেটা করতে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আপনি তো ফাঁসবেনই, আমাদেরকেও ফাঁসাবেন। তো এটা কেউ বলেননি, তাহলে তারাও অপরাধ করেছেন। স্যার এই যে বারবার রাজ্য প্রশাসনের তরফ থেকে, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কেন্দ্রীয় সংস্থা যা কিছুই পদক্ষেপ নিক না কেন, ইডি, সিবিআই, তাকে চ্যালেঞ্জ করে আবার তার উপরে আবার পাল্টা মামলা হচ্ছে। যদি উনি বারবার এটা দাবি করেন যে সব কিছুই স্বচ্ছ, ওনার আমলে সব কিছুই স্বচ্ছ, তাহলে বারবার কেন পাল্টা দাবি? এটার কারণটা কি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মমতা ব্যানার্জি কাজ করতে দিতে চান না, কেন্দ্রীয় সরকারের কোনো অফিসকেও এখানে কাজ করতে চান না, তিনি স্বাধীনতা ঘোষণা করতে চান। তো এ দেশে তো সেটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, তো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার যেরকম কাজ করা উচিত সেরকমই করা উচিত। তার বাইরে যাচ্ছেন বলেই অসুবিধা হচ্ছে। স্যার মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন বা যে কেউ হন না কেন, তাদের তো নিজস্ব একটি দায়রা থাকে। তো এই যে এই সীমারেখা, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেই সীমারেখা কি লঙ্ঘন করেছেন বলে মনে হয় আপনার? এবং একই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠে আসে, তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে তার সীমাটা শেষ হওয়া কোথায় উচিত? দেখুন, মুখ্যমন্ত্রী বারবার অপরাধ করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার ফলে তার মনে একটা ধারণা হয়েছে যে তিনি
ইমিউন, তিনি যতই অপরাধ করুন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনি দেখুন না, এটা জানুয়ারির 8 তারিখ অপরাধ হয়েছে, এখনও তিনি বহাল তবিয়তে মুখ্যমন্ত্রীর পদে আছেন। এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে শুনানি হয়েই যাচ্ছে। কোর্টেরও তো উচিত যে এই মামলাগুলো তাড়াতাড়ি রায় দেওয়া উচিত। তারা বলে দিন যে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, বা বলে দিন যে তার বিরুদ্ধে তদন্ত করা হোক। তো এরকম করে যদি এত দীর্ঘ সময় ফেলে রাখা হয় তাহলে তো মামলাটার গুরুত্বটাই কমে যায়, প্রমাণও চলে যায়। আপনি মনে করেন যে এই গোটা ঘটনার ফলে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে? রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, রাজ্যের পদাধিকারীদের, যেমন মমতা ব্যানার্জির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, চিফ সেক্রেটারির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ডিজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। রাজ্য তো অপরাধ করেনি, রাজ্যের কিছু পদে যে লোক আছে তারা অপরাধ করেছেন, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই গোটা বিষয় নিয়ে যদি রাজ্যের বিপক্ষে রায় যায় তাহলে কি স্যার আপনি কোথাও না কোথাও মনে করেন রাজ্যের বিরুদ্ধে রায় যাওয়ার প্রশ্ন নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে রায় যেতে পারে, এবং আমি আশা করছি যাবে, এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত হবে, তার সাজা হবে। তার কি পদত্যাগ করা উচিত? মমতা ব্যানার্জি সেরকম কোনো বোধ কি আছে? আপনি যদি ওনাকে তুলে ফেলে দিতে চান তাও উনি আঁকড়িয়ে ধরবেন চেয়ারটা, এরকম স্বভাব। অতএব আপনি যতক্ষণ না জোর করে তুলে ফেলে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি পদত্যাগের কথা ওনার হিসেবের মধ্যেই নাই। স্যার ৭৩ জন টার্নিং অফিসারের অপসারণ করা হলো, এই গোটা বিষয়টিকে ভোট আবহে কিভাবে ব্যাখ্যা করতে চান? আরও অনেকের করা উচিত, কারণ ভোট নিরপেক্ষভাবে হবে কি না সেটা নির্ভর করে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ অফিসারদের। অতএব নির্বাচন কমিশনের দেখা উচিত যে যারা নিরপেক্ষভাবে কাজ করবেন, এই ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, কে নিরপেক্ষভাবে কাজ করেন কে করেন না তারা জানতে পেরেছেন। অতএব যারা করেন না নির্বাচন কমিশনের উচিত তাদের তাড়ানো, যারা নিরপেক্ষভাবে কাজ করবেন তাদের নিয়ে এসে বসানো, দরকার হলে সেটা রাজ্যের বাইরে থেকে নিয়ে আসতে পারে। নির্বাচন কমিশনের আইনে কোথাও বলা নেই যে রাজ্যের লোকদেরকে নিয়োগ করতে হবে। স্যার এর বিপক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং তিনি সরাসরি আক্রমণ করে বলেছেন ৭৩ জনকে এরকমভাবে অপসারণ করা হলো, এরপরে কিন্তু আমাকে কিছু বলতে আসবেন না, এভাবে বাংলার জন্য যারা কাজ করছে তাদেরকে বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো ভোটের ব্যাপারে উনি একজন প্রার্থী মাত্র, ওনাকে কেন বলতে যাবে? উনি একজন এমএলএ প্রার্থী, ভোটে জিতলে তারপরে আবার মন্ত্রী হবেন কি মুখ্যমন্ত্রী হবেন কি হারবেন সেটা পরে দেখা যাবে। তো ওনাকে বলতে যাওয়ার তো কোনো কারণ নাই। স্যার শেষ প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে এই এত অফিসারের বদলি, এই সব পদক্ষেপ, এটা কি রাজ্যের প্রশাসনিক কাজকে কিছুটা হলেও তার উপরে এফেক্ট ফেলতে পারে? আমি তো মনে করি না, কারণ ভোটটা নিরপেক্ষভাবে করতে হবে। তো যিনি নিরপেক্ষভাবে কাজ করবেন তাকে বসানো উচিত, যিনি নিরপেক্ষভাবে কাজ করবেন না তাকে সরানো উচিত। তো এর মধ্যে রাজ্যের কাজকর্ম খারাপ হবে এরকম ভাবার কোনো কারণ নেই।